এনবিটিভিতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে রয়েছি নিজাম পারভেজ এবং আমার সঙ্গে বসে রয়েছেন মুর্শিদাবাদের অন্যতম কৃতি সন্তান। শুধু কৃতি সন্তান বললে হয়তো কম হবে, যদি ঘুরে দেখা যায় গত সেঞ্চুরিতে মুর্শিদাবাদ থেকে যে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উঠে এসেছেন তার মধ্যে অন্যতম একজন আইপিএস নজরুল ইসলাম। আমরা এই মুহূর্তে তার বাসভবনে বসে রয়েছি এবং আমরা কথা বলতে এসেছি। আমরা জানি যে গত কিছুদিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকটি জেলা ভাগ করেছেন এবং সেখানে মুর্শিদাবাদ জেলাকে তিনি 3 ভাগে ভাগ করার কথা জানিয়েছেন, যেটা মুর্শিদাবাদ, বহরমপুর এবং কান্দি অথবা জঙ্গিপুর। তো আমরা এই যে মুর্শিদাবাদ জেলা ভাগ এবং মুর্শিদাবাদ জেলার যে নামকরণ, সেটা নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন মানুষ বিতর্ক, বেশিরভাগ মুর্শিদাবাদই দাবি করছেন যে মুর্শিদাবাদের জেলা ভাগ ঠিক আছে, কিন্তু আমরা নাম বদল কোনোভাবে মেনে নিতে পারবো না। তো আমরা সেজন্যই আমরা এসেছি ডক্টর আইপিএস নজরুল ইসলামের সঙ্গে কথা বলতে। তিনি নিজেও একজন মুর্শিদাবাদী, গর্বিত মুর্শিদাবাদী, এবং তিনি মুর্শিদাবাদকে রিপ্রেজেন্ট করে আসছেন দীর্ঘ কয়েক দশক ধরে। এবং তিনি শুধু সেইটুকুই নয় যে মুর্শিদাবাদ একটি অত্যন্ত পিছিয়ে পড়া প্রান্তিক জায়গা থেকে আসার পরে তিনি কিন্তু নিজ জেলাকে ভুলে যাননি। নিজের জেলার জন্য তিনি স্কুল করেছেন, কলেজ করেছেন, ডোমকলের মতো জায়গাকে একটা শিক্ষা এডুকেশন হাব গড়ে তুলেছেন। তো তিনি কতটা কিভাবে দেখছেন বিষয়টা, সেটা নিয়ে কথা বলার জন্য আমরা এসেছি। প্রথমে আপনাকে আমাদের এনবিটিভিতে স্বাগত। আমরা জানি যে কিছুদিন থেকে বিতর্ক হচ্ছে, তো এই যে জেলার নামকরণ এবং ভাগ, তো জেলার নাম বদল নিয়ে আপনি কি ভাবছেন, যে নাম বদল সিদ্ধান্ত সেটা কীভাবে দেখছেন? এই নামটার পিছনে একটা ইতিহাস আছে। এই নামটা 1702 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে সম্রাট আওরঙ্গজেব তখন বিজাপুরে ছিলেন। তো এখানকার যিনি দেওয়ান ছিলেন, রাজস্ব আদায় করতেন যিনি, হ্যাঁ, এর আগে ওনার নাম ছিল খুব সম্ভবত মোহাম্মদ হাদি। তারও আগে তার নাম ছিল সূর্যনারায়ণ মিশ্র। তিনি একজন দক্ষিণ ভারতের ব্রাহ্মণ ছিলেন। একজন পার্সি হাজি সাফি নামে একজন মোগল অফিসার ওনাকে কিনে নেন, নিয়ে পারস্যে চলে যান। সেইভাবে তিনি মুসলমান হিসেবেই মানুষ হন, কারণ 10 বছর বয়সে উনি নিয়েছিলেন। এবং তারপরে এসে যে সাফি যেহেতু দেওয়ানির বিভাগে কাজ করতেন মোগল সম্রাটদের অধীনে, তো সেই জন্যে এই হাদি, যার পরবর্তী নাম মুর্শিদ কুলি খান হয়, তাকে দাক্ষিণাত্যে দেখার পর আওরঙ্গজেব এখানে বাংলাতে দেওয়ান করে পাঠান। কিন্তু এখানে খুব সম্ভবত আওরঙ্গজেবের গ্র্যান্ডসান আজিমুসান তখন সুবেদার ছিলেন, যেটাকে অনেকে এখানে নবাব বলে জানেন, অনেকে নবাব নাজিম বলেন। তো সে তার সঙ্গে বিরোধ হয়, ফলে এমন জায়গায় আসে যে মোহাম্মদ হাদিকে আজিমুসান হত্যা করারও পরিকল্পনা করেন। তো এইটা আওরঙ্গজেব জানতে পারার পর ওনার দেওয়ানির সদর দপ্তর তখন বাংলা সভার, অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল জাহাঙ্গীরনগর, যেটাকে এখন বলা হয় ঢাকা। সেখান থেকে মুকসুদাবাদে স্থানান্তরিত করেন, যে একটা কেন্দ্র জায়গায় হবে বলে। তো এই 1702 খ্রিস্টাব্দের ঘটনা এটা। মুর্শিদাবাদ নামটা তখন থেকে এসছে। তো আওরঙ্গজেব মোহাম্মদ হাদিকে মুর্শিদ কুলি খান এই উপাধি দেন এবং ওই শহরটার নাম ওনার নিজের নাম অনুসারে করার অনুমতি দেন। ফলে উনি ওখান থেকে ফিরে আসেন। বাংলায় আসার পর অনেকের মতে বলা, ঐতিহাসিকদের মধ্যে মত পার্থক্য আছে, যে কেউ কেউ বলেন যে এটা 1703 খ্রিস্টাব্দে, কেউ কেউ বলেন 1704 খ্রিস্টাব্দ থেকে মুকসুদাবাদ শহরটার নাম মুর্শিদাবাদ হয়। সামান্য এদিক ওদিক হলেও মানে সিদ্ধান্তটা হয়েছিল 1702-এ এবং 3-4 এসে এটা বাস্তবায়ন হয়। এবং 1707 নাগাদ আরও বেশি ক্ষমতা হস্তান্তরিত হয় এবং শেষ পর্যন্ত মুর্শিদ কুলি খান এখানকার সুবাদার অর্থাৎ নবাব হন। তখন রাজধানীটা পুরোপুরি জাহাঙ্গীরনগর থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত হয়। এটা হচ্ছে মুর্শিদাবাদ নামের ইতিহাস। এরপরেও কিন্তু অনেকগুলো ব্যাপার আছে মুর্শিদাবাদের সঙ্গে, যেটা অন্য জেলার থেকে আলাদা। যেমন আপনি স্বাধীনতার আগে, মানে ব্রিটিশ রাজত্ব যখন স্থাপিত হতে যাচ্ছে, তার আগে এই মুর্শিদাবাদ বাংলা সভার, অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল। পলাশির যে যুদ্ধটা হয়েছিল সেটাই মুর্শিদাবাদের নবাবের সঙ্গে ইংরেজ শক্তির। এবং তারপরে যখন 1947 সালে ভারত পাকিস্তান হিসেবে দেশটা স্বাধীন হলো, তখন কিন্তু আপনারা জানেন যে ব্রিটিশ পার্লামেন্ট 18 জুলাই 47 সালে যে আইন পাস করেছিল,
তাতে কোন কোন জেলা পাকিস্তানে থাকবে তার মধ্যে কিন্তু মুর্শিদাবাদ ছিল। তারপরে যে র্যাডক্লিফ কমিশন, বাউন্ডারি কমিশন হলো 18ই অগস্ট, 15ই অগস্ট স্বাধীনতা ফরমালি আসলেও মুর্শিদাবাদ যে ভারতে থাকছে কিন্তু সেটা 18ই আগস্টের আগে জানা ছিল না। মানে 18ই আগস্ট পর্যন্ত জানা ছিল যে মুর্শিদাবাদ পাকিস্তানে যাচ্ছে। 18ই আগস্ট র্যাডক্লিফ দেখান তার বাউন্ডারি কমিশনে যে মুর্শিদাবাদ ভারতের মধ্যে থাকছে। এইটা হলো। আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সারা ভারতবর্ষে যত জেলা আছে তার মধ্যে মুর্শিদাবাদে সব থেকে বেশি মুসলমান থাকে। ভারতবর্ষের আর কোনো জেলা নাই যেখানে এত বেশি মুসলমান থাকে, জেলাতে এত মুসলিম এত আর কোথাও নেই। যে ধরুন এই যে 21 সালে যে গণনা হয়েছে সেখানে 76 লাখ মতো জনসংখ্যা ধরা হচ্ছে, তো মুর্শিদাবাদের 2/3 হচ্ছে মুসলমান। তো তাহলে 50-52 লাখ মতো মুসলমান মুর্শিদাবাদ জেলায় বাস করে। এটা ভারতবর্ষের অন্য কোনো জেলায় নাই, কেরালাতে নাই, কাশ্মীরেও নাই। তো ভাগ হলে সেটা থাকবে না। আর একটা ব্যাপার আমি বলবো যে মুর্শিদাবাদের মুসলমানদের এই যে সংখ্যাগরিষ্ঠতা, এটা কিন্তু খুব ইভেনলি ডিস্ট্রিবিউটেড নয়। 26টা ব্লক আছে মুর্শিদাবাদে, তার মধ্যে 25টা ব্লকে মুসলমানের সংখ্যাগরিষ্ঠ। কিন্তু যে শহরগুলো আছে, এক উত্তরের মিউনিসিপ্যালিটি যদি ধরেন জঙ্গিপুর এবং ধুলিয়ান বাদ দিলে বহরমপুর, কান্দি, বেলডাঙ্গা এই সব মিউনিসিপ্যাল এলাকায় কিন্তু মুসলমানদের সংখ্যা খুবই কম। যেমন হচ্ছে মুর্শিদাবাদ জেলায় পুরোপুরি মুসলমানদের শতাংশ 66-67, কিন্তু বহরমপুর মিউনিসিপ্যালিটিতে মুসলমানদের শতাংশ মাত্র 8.5। মানে আমি যেটা বলছি যে বিন্যাসের ফারাক আছে। আর আমি যে বললাম যে 26টা ব্লক, তার মধ্যে একটা ব্লকে শুধু মুসলমানদের সংখ্যা গরিষ্ঠ নয়, সেটা হচ্ছে বড়োয়া, বর্ধমানের লাগালাগি, এখন পূর্ব বর্ধমান হয়েছে। তো সেখানেও মুসলমানদের যে সংখ্যা সেটা 40%-এর উপরে। অর্থাৎ একটা যে জনবিন্যাস সেটা মুর্শিদাবাদের বিশেষত্ব আছে। এখন দেখুন ভাগ করা এবং নাম হওয়া। স্বাধীনতার সময়ই দিনাজপুর জেলার একটা অংশ ভারতে এসছিল, তো তার নাম অন্য কিছু করা হয়নি, পশ্চিম দিনাজপুর রাখা হয়েছিল। তারপরে সেটাকে আবার দুভাগ করা হয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর করা হয়েছে। এই যে বর্ধমান জেলা কিছুদিন আগে ভাগ করা হলো, আসানসোলের লোকেরা দাবি করেছিল যে আসানসোল করা হোক, করা হয়নি। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান করা হয়েছে। এই যে আমরা যেখানে বসে আছি সেটা দক্ষিণ 24 পরগনা, এটা ভাগ হয়েছে, ভাগ হয়ে উত্তর 24 পরগনা হয়েছে, দক্ষিণ 24 পরগনা হয়েছে, আলাদা নাম হয়নি। মেদিনীপুর ভাগ হয়েছে, পশ্চিম মেদিনীপুর হয়েছে, পূর্ব মেদিনীপুর হয়েছে। অর্থাৎ আমি যেটা বলছি সেটা ভাগ হয়নি। কিন্তু মুর্শিদাবাদের আমি যেমন বললাম যে অন্য যে বৈশিষ্ট্যগুলো আছে, আর একটা বৈশিষ্ট্য আছে মুর্শিদাবাদে, যে বাঁকুড়া জেলা, বাঁকুড়া শহর হচ্ছে সদর, বর্ধমান জেলা, বর্ধমান সদর, মেদিনীপুর জেলা, মেদিনীপুর শহর সদর। কিন্তু মুর্শিদাবাদ জেলায় মুর্শিদাবাদ বলে একটা শহর আছে, কিন্তু মুর্শিদাবাদ সদর নয়, বহরমপুর। কেন? কারণ হচ্ছে যে মুর্শিদাবাদ, আমি যেটা বললাম যে সেটা পুরো বাংলা সবার, বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল। কিন্তু এই যে ইংরেজদের যে রেসিডেন্ট যেখানে থাকতো, অর্থাৎ নবাবদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছিল, সেই লোকদের যেখানে কনসেন্ট্রেশন ছিল সেটা হচ্ছে বহরমপুর। পরবর্তীতে বহরমপুর হিসেবে পরিচিত হয়েছে। এবং এখানে ইংরেজ সেনাবাহিনী ক্যান্টনমেন্ট ছিল, পরে উঠে গিয়েছে। এখনও স্কোয়ার ফিল্ড আছে ইংরেজদের অফিসগুলো রাখার জন্য, এবং ওখানে এখনও রেসিডেন্সি সিমেটারি আছে। আপনারা যদি যান ওই টেক্সটাইল কলেজের কাছাকাছি, মানে রেসিডেন্টের লোক যারা খ্রিস্টান ছিল তাদের কবরস্থান, মানে রেসিডেন্সি সিমেটারি বলে আছে। তো যেটা মুর্শিদাবাদ ইংরেজরা দখল করার আগে বাংলা সবার রাজধানী ছিল, কিন্তু ইংরেজরা দখল ছেড়ে যাওয়ার পর মুর্শিদাবাদ জেলারও সেটা সদর থাকলো না, বহরমপুর সদর হয়ে গেল। আমি যেটা বলছি, সব জায়গায় যেখানে জেলার নামে শহর আছে সেই শহর কিন্তু সদর, কিন্তু মুর্শিদাবাদ জেলার নামে যে শহর আছে সেটা সদর ছিল না। এখন এই আমি তো বললাম যে বর্ধমান বা মেদিনীপুর, 24 পরগনা, দিনাজপুর এই জেলাগুলো ভাগ হয়েছে, তখন ওই পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, যেমন আমরা যেখানে বসে আছি সেখানেও জেলার নামটা থেকে উত্তর দক্ষিণ বা পূর্ব পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে হয়েছে, বর্ধমানের ক্ষেত্রে পূর্ব পশ্চিম হয়েছে। কিন্তু মুর্শিদাবাদে দেখলাম যে কোন কারণে আমি জানি না, সেই ইতিহাসটাকে ভুলিয়ে দেওয়ার জন্যে বা অন্য আরও গুঁড়ো কিছু কারণ থাকতে পারে, বলে জঙ্গিপুর হবে, কান্দি হবে, বহরমপুর হবে, মুর্শিদাবাদ নাম আর থাকবে না। এটা যুক্তিসঙ্গতই নয়।
মানে মুর্শিদাবাদের পিছনে যে ইতিহাস আছে সেখানে এখানকার অন্য জেলা শহরগুলোর সবগুলোর অত বেশি ইতিহাস নেই। সেটাই আমরা জানি যে মুর্শিদাবাদ একটি ঐতিহাসিক জায়গা এবং এর ইতিহাসটা অনেক রিচ, কালচারটা অনেক রিচ। এবং আপনি যেটা বললেন যে মুর্শিদাবাদ এক সময় এমনভাবে ভাগ করা হয়েছে, এমনকি ভৌগোলিক অবস্থানটাও বলা যায় পশ্চিমবঙ্গের যে অন্যতম মধ্য জায়গাতে আছে। সে দাঁড়িয়ে অনেকেই দাবি করছেন, আবার অনেকেই দাবি করেছেন যে এটা প্রশাসনিক স্বার্থে নয়, প্রশাসনিক সুবিধার্থে নয়, রাজনৈতিক স্বার্থে ভাগ করা হচ্ছে বলে দাবি করছেন। কারণ তারা বলছেন যে মুর্শিদাবাদটা এমনভাবে ভাগ করা হচ্ছে যে মুর্শিদাবাদ যে অংশটা থাকবে সেটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম থাকবে, কিন্তু বাকি যে দুটো সেখানে মুসলিমরা সংখ্যালঘিষ্ঠ হয়ে যাবে বা সংখ্যালঘু হয়ে যাবে, এরকম সম্ভাবনা নেই। কারণ মুর্শিদাবাদে বললাম যে একটা ব্লক ছাড়া এবং 3টে মিউনিসিপ্যালিটি ছাড়া অন্য সব জায়গায় মুসলমানরা বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠ। যেমন আমার বাড়ি ডোমকলে 90% মুসলমান। আমার যে গ্রাম বসন্তপুর 100% মুসলমান। আমি স্কুল কলেজ করার পর এখন যারা শিক্ষক এসে থাকছেন, ছাত্র এসে থাকছেন, তার জন্য সেখানে অমুসলমান আছে, কিন্তু আমি যখন জন্মেছি বড় হয়েছি সেখানে 100% মুসলমান ছিল। অতএব সেইটা যেটা বলছেন সেইটা তত বেশি হবে না, কিন্তু অন্য কারণে আমি আর একটা কথা যেটা বলিনি, মুর্শিদাবাদে মুসলমানদের সংখ্যা বেশি, কিন্তু তারা শিক্ষা দীক্ষায় আর্থিক প্রতিষ্ঠায় এতটা পিছিয়ে যে আপনি অনেক দিন আগে পর্যন্ত আমি মুসলমানদের করণীয় বলে একটা বই লিখেছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে শুধু বিজেপিকে দোষ দিয়ে লাভ নেই। আপনি কংগ্রেস বলুন, সিপিএম বলুন, তৃণমূল বলুন, সব পার্টির ওখানে পার্টির যারা সর্বোচ্চ নেতা তারা কেউ কিন্তু মুসলমান নয়। হ্যাঁ, এখনও আপনি পাবেন না। এমনকি তৃণমূল কংগ্রেস যাকে তোষণকারী বলা হয় তাদেরও নেই, তাদেরও নেই। কংগ্রেসে আপনারা জানেন, সিপিএম দেখুন, সেইটা হচ্ছে ব্যাপার। আমি আরেকটা বললাম যে দেখুন বহরমপুরে মুসলমানদের সংখ্যা প্রায় নেই, 8.5%। তার মানে মুসলমানরা ওই দিনমজুর ওই কেরালায় খাটতে চলে যায়, হ্যাঁ দিল্লিতে চলতে যায়, এরকম সব পিছিয়ে পড়া। স্কুল যেমন আমার গ্রাম যেখানে, সেখানে গ্রামের পর গ্রাম কোনো প্রাইমারি স্কুল ছিল না। আমার গ্রামে আমি প্রাইমারি স্কুল, আমি যে আনন্দ পুরস্কার পেলাম 95 সালে, সেই পুরস্কারের টাকা এবং আমার বইয়ের রয়্যালটির টাকা দিয়ে জমি কিনে বাড়ি তৈরি করে প্রথম প্রাইমারি স্কুল করেছি আমার গ্রামে। হ্যাঁ, কোনো প্রাইমারি স্কুল ছিল না। 1995 পর্যন্ত সেখানে কোনো প্রাইমারি স্কুলই ছিল না। আমি অন্য গ্রামে গিয়ে প্রাইমারি স্কুলে পড়েছি, সেটাও সেই স্কুলটা সে বছর তৈরি হয়েছিল, তাদের কিছু ছাত্রের দরকার ছিল বলে আমাদের গ্রামে এসেছিল বলে আমার পড়া সম্ভব হয়েছে, না তো ওখানকার লোকজন এরকম পিছিয়ে পড়া, ফলে সংখ্যায় অনেক বেশি হলেও তারা যে প্রভাবের কোনো পদে তারা নেই। এমনকি মুর্শিদাবাদের যে বিভিন্ন রাজনৈতিক দলের উপরের পদেও নেই, তারা শুধু মারামারি করে, খুন হয়। আপনারা জানেন যে একবার পঞ্চায়েত নির্বাচনে সেখানে কয়েক ডজন মার্ডার হয়েছিল। আপনি যদি দেখেন যারা মার্ডার হয়েছে তারা হয় মুসলমান হবে, নাহলে শিডিউল কাস্ট এসব হবে। উচ্চবর্ণের প্রতিষ্ঠিত লোকেরা এসব মারামারি করে না, তারা নেতা হন পার্টির, তারা মন্ত্রী হন। যেমন ধরুন যেখানে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ নয় সেখানে মুসলমানদের প্রায় প্রার্থী করা হয় না, কিন্তু দেখুন জঙ্গিপুর যেখানে 70% ভোটার, প্রণব মুখার্জি 2বার এমপি হয়েছেন, প্রণব মুখার্জির ছেলে এমপি হয়েছেন, সেখানে দাঁড় করায়। যেমন বহরমপুর লোকসভা, সেখানে মুসলমানদের সংখ্যা 50%-এর উপর, কিন্তু সেখানে কংগ্রেস বলুন, ওই সিটটা বামপন্থী থেকে আরএসপি দাঁড়াতো। আমি একদিন আরএসপির নেতাকে বলেছিলাম যে আপনারা সেকুলার দল, বামপন্থী দল, কিন্তু আপনাদের মাথায় কখনো আসে না যে ওখানে একজন অহিন্দুকে আপনারা, আমি মুসলমানও বলিনি, যে প্রার্থী করবেন। তো উনি অবশ্য হাসতে হাসতে, আমার সঙ্গে এমনিতে সম্পর্ক ভালো, বলেছিলেন যে আপনার মতো লোকের আমাদের দলে আসলে তো আমরা করতাম। তো আমি যেটা বলতে চাইছি যে মুর্শিদাবাদ জেলাতে মুসলমানদের সংখ্যা অনেক বেশি হলেও তারা প্রতিষ্ঠার জায়গায় নেই, শিক্ষায় পিছিয়ে, আর্থিক প্রতিষ্ঠাতে পিছিয়ে, তারা লেঠেল বাহিনী। আর একটা বিষয় হচ্ছে যে আমরা যদি তাকিয়ে দেখি মুর্শিদাবাদের যে আপনি বললেন সদর শহর বহরমপুর, এবং পুরো যে উন্নয়নের যে ধারা বা সমস্ত কলেজ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সমস্ত হাসপাতাল ভালো, সব কিছুই বহরমপুরে। এবং বহরমপুরের ডোমকলদের যে এখন রাস্তাটা প্রায় 30 কিলোমিটার রাস্তা, সেই রাস্তাটা এতটাই খারাপ, মানে যাতায়াতের অযোগ্য বলে মনে হয়। এই যে যদি ভাগ হয়ে যায়, বা ভাগ তো হয়ে গেছে, সেক্ষেত্রে বাকি যে জেলাগুলি বা অন্যান্য যে জায়গায়, মুর্শিদাবাদ হোক বা জঙ্গিপুর হোক, সেক্ষেত্রে তো তারা সমস্যায় পড়বে। দেখুন, এই যে জেলা ভাগ করার চেষ্টা হচ্ছে, সেটা তো সাধারণ লোকের সুবিধার জন্য হওয়া উচিত অবশ্যই, কিন্তু আমার যেটা মনে হচ্ছে এটা দীর্ঘমেয়াদী আরও কিছু পরিকল্পনা, ষড়যন্ত্রের পেছনে থাকতে পারে।
কিন্তু স্বল্পমেয়াদী কারণ হচ্ছে যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে রাজ্যের শাসক দলের মুখে এতই আলকাতরা লেগেছে, সেটা ধুয়ে কিছুতে তোলা যাচ্ছে না। দেখবেন যে আমাদের এখানকার মুখ্যমন্ত্রী নীতি আয়োগের মিটিং টিটিংয়ে সাধারণত যান না, কিন্তু রোববারে মিটিং আছে, তিনি বৃহস্পতিবারে হাজির হয়ে যাচ্ছেন যে তার আগে মোদির সঙ্গে মিটিং করতে হবে, যে আর কার কার সঙ্গে সেটিং করতে হবে। এইটা ছাড়া অন্য কোনো কারণ নেই, মানে শুধু প্রসঙ্গটা ঘোরাতে। হ্যাঁ, মানে নীতি আয়োগের মিটিংটা হচ্ছে অজুহাত। তো এই যে দুর্নীতি থেকে লোকের দৃষ্টিটা ঘোরানোর জন্যে এই জেলা ভাগ বা মন্ত্রিসভায় পরিবর্তন এগুলো করা হচ্ছে। দীর্ঘমেয়াদী অন্য পরিকল্পনা থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষের সুবিধা হবে না কেন বলছি। দেখুন, আমি ডোমকলের ছেলে, ডোমকলে আগে সাব ডিভিশন ছিল না, বহরমপুর সাব ডিভিশনের মধ্যে ছিল। ডোমকলকে সাব ডিভিশন করা হয়েছে, আজকে 22 সাল পৌরসভা হয়েছে, 20 বছর হয়ে যাচ্ছে। ডোমকল এখন পর্যন্ত কোর্ট করা হয়নি, অতএব মামলা করতে হলে লোককে বহরমপুরে আসতে হবে, সাধারণ লোকের কি সুবিধা হতো। এখানে একজন এসডিও, একজন এসডিপিও পোস্ট করা হয়েছে, শাসক দলের লোকদের তোলার সুবিধা হবে, তাদের নেতাদের প্রোটেকশন দেওয়ার সুবিধা হতে পারে, সাধারণ মানুষের কোনো সুবিধা হবে না, তাকে মামলা করতে হলে বহরমপুরে আসতে হচ্ছে। তো এই যে জেলা ভাগ করা হচ্ছে, সেটারও যে সাধারণ লোকের সুবিধার জন্য করা হচ্ছে না, সেটা করা হচ্ছে শাসক দলের নেতাদের। যেমন ধরুন, যদি 3টে জেলায় ভাগ করা হয়, তো জেলা সদর ধরুন একটা জায়গায় থাকবে, 2টো জায়গায় জেলা সদর করতে হবে, সেখানে তো ডিএমএসপির অফিস, থাকার জায়গা, রেজিডেন্স করতে হবে, ঘরবাড়ি তৈরি করতে হবে, সরকারি টাকা স্যাংশন হবে, সেখান থেকে কাটমানি পাওয়া যাবে। মানে পুরোটাই বলছেন যে এমনভাবে। হ্যাঁ, সাধারণ সুবিধার জন্য। সব থেকে ভালো কি ছিল, মানে যদি ভাগ করা হয় সেক্ষেত্রে সব থেকে কোনটা সঠিক বলে আপনার হিসেবে? দেখুন, ভাগ করা তো প্রশাসনের সুবিধার কথা থাকে, আবার ভৌগোলিক থাকে। আপনি যদি দেখেন যে আমাদের গঙ্গা ফরাক্কাতে এসে একদিকে ভাগীরথী এবং পদ্মাতে ভাগ হয়ে গেছে। পদ্মাটাই মূল স্রোত ছিল, সেখানে ফারাক্কায় বাঁধ দিয়ে এখন সেই পদ্মার জলটা ভাগীরথীতে আনা হচ্ছে, যার ফলে কলকাতা বন্দরের নাব্যতা বেড়েছে, ভাগীরথীর অবস্থা এখন ভালো। তো সেই ভাগীরথী নদী দেখুন, গঙ্গাকে রাঢ় বাংলা এবং আমাদের পূর্ব দিকটাকে স্থানীয় কথায় বলে বাগড়ি, যার দক্ষিণ অংশটা বলে কালান্তর, সেরকম ভৌগোলিক কথার বিবেচনা করে ভাগ করতে পারতেন অবশ্যই। হ্যাঁ, কিংবা প্রশাসনিক সুবিধা হলে, যেমন 24 পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা করেছে, তাহলে উত্তর মুর্শিদাবাদ, দক্ষিণ মুর্শিদাবাদ করতে পারতেন, পশ্চিম মুর্শিদাবাদ, উত্তর মুর্শিদাবাদ, দক্ষিণ মুর্শিদাবাদ করতে পারতেন। কিন্তু বলে জঙ্গিপুর, কান্দি, বহরমপুর, মানে এটা তো কোনো যৌক্তিকতা নেই। এটা মুর্শিদাবাদ নামটা ভুলিয়ে দিতে চাওয়া হচ্ছে। মুর্শিদাবাদ জেলায় যে সবথেকে বেশি সংখ্যক মুসলমান থাকেন, সেটা ভুলিয়ে দেওয়া হতে চাইছে। যে মুর্শিদাবাদ জেলা যে একটা বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা, সেটাকে নষ্ট করার চেষ্টা হচ্ছে। এরকম অনেক আরও কারণ আছে, এখানে সাধারণ মানুষের উপকারের জন্য করা হচ্ছে বলে আমার ধারণা নয়। আমরা সেদিক দিয়ে যদি তাকিয়ে দেখি, 2 বছর আগে বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দিয়েছিল, সেক্ষেত্রে শিক্ষার হাল তো আরও খারাপ হয়ে যাবে, কারণ তখন যদি জেলা ভাগ হয়ে যায়, 3 ভাগে ভাগ হয়ে গেছে, তো সেক্ষেত্রে তো শিক্ষার যে এখন যে হাল আমাদের কাছে খবর আছে, অনেক স্কুলে শিক্ষক নেই, অশিক্ষক কর্মী দিয়ে চলছে পড়াশোনা, প্রাথমিক স্কুল বা হাই স্কুলগুলোতে। সেক্ষেত্রে শিক্ষার ব্যাপারটা কেমন হবে, এবং যদি নতুন করে সব কিছু করতে আসে তো আরও খরচের ব্যাপার। দেখুন, মুর্শিদাবাদের ছেলেমেয়েরা মুসলমান, আমি বললাম যে গ্রামের দিকে থাকে এবং প্রত্যন্ত গ্রামে থাকে। যেমন আমার গ্রামের কথা বললাম, যে দেখুন, আমি তো খুব খেটে খাওয়া মানুষের ঘরের ছেলে ছিলাম, তো আমাকে বহরমপুরে কলেজে আসতে হতো। এবং আপনি যে রাস্তার কথা বললেন, তখন কিন্তু বালিখালের উপর একটা ফ্লোটিং ব্রিজ ছিল, এবং ওদিকে ভৈরবের ওপর কলাডাঙ্গা ঘাটে কোনো ব্রিজ ছিল না। ওখানে ভৈরব নদীর পাড়ে এসে, ইসলামপুর যে ব্রিজটা এখন আছে, হ্যাঁ, ব্রিজটা তখন হয়নি, তো ওখানে বাস থামতো, নৌকাতে আমরা আলাদা পার হতাম, বাস আলাদা পার হতো, এপারে এসে আবার বাসে চড়তাম, আসতাম। আর বালিখালে এসে ব্রিজের উপর দিয়ে বাসটা পার হতো, কিন্তু আমাদেরকে নামিয়ে দেওয়ার পর, কারণ যেহেতু ড্রামের ওপর ব্রিজ ছিল, বেশি ওজন হলে ডুবে যাবে, যার ফলে ধরুন আমার গ্রাম থেকে সকাল 7টায় বেরিয়ে ডোমকলে এসে আমি বাস ধরে 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যেত বাসে। তারপর আবার দৌড়তে দৌড়তে কলেজে যখন পৌঁছতাম, তো প্রথম পিরিয়ড প্রায় কোনো দিনই পেতাম না। মানে কটায় পৌঁছতেন? 7টায় বেরিয়ে? 7টায় বেরিয়ে কলেজে পৌঁছতে 11:30 এরকম হয়ে যেত। 4.5 ঘন্টা লাগতো তাহলে? হ্যাঁ হ্যাঁ,
এবং তারপরে সন্ধ্যায় ফেরার পর আমি ডোমকলে নেমে বাসের ভাড়ার জন্য প্রাইভেট পড়ে বাড়ি যখন ফিরতাম, সেদিন কোনো দিন 12টা, কোনো দিন 12টার পর, অর্থাৎ পরের দিন শুরু। মানে 7টা থেকে 12টা পার হয়ে যেত বাড়ি পৌঁছতে। হ্যাঁ, অতএব এরকম করে সাধারণত পড়াশোনা সম্ভব নয়, অসম্ভব। আমার যে গ্রামে আমি প্রথমে আমি আনন্দ পুরস্কারের টাকা এবং বইয়ের রয়্যালটি দিয়ে প্রাইমারি স্কুল করেছিলাম, পরে কলেজ করেছি বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান করেছি, সেটা একমাত্র এই কারণে যে বাড়ির কাছে শিক্ষা প্রতিষ্ঠান থাকলে তাও গরিব মানুষের ছেলেদের লেখাপড়া খানিকটা হতে পারে, কিন্তু ধনী লোকরা বিদেশেও পাঠাতে পারে পড়াশোনা করার জন্যে, কিন্তু দূরের স্কুল কলেজে পাঠিয়ে পড়াশোনা করাতে পারে না। যেমন আমি বহরমপুরে থাকার জন্য করতে পারিনি, কিছুদিন মেসে থাকার চেষ্টা করেছিলাম বহরমপুরে প্রাইভেট পড়িয়ে, কিন্তু টিউশনির পয়সা রেগুলার পাওয়া যায় না, অতএব মেসের খরচ দেওয়া যায় না, অতএব আমাকে ছেড়ে দিতে হয়েছে। অতএব এরকমভাবে আমাকে পড়াশোনা করতে হয়েছে। তো অন্য অন্য গ্রামে যারা আছে, আমার থেকেও দূরে গ্রাম আছে যেটা পাকা রাস্তা থেকে আরও দূরে ছিল, তো সেই জন্য সেখানকার ছেলেমেয়েরা পড়াশোনায় অনেক পিছিয়ে। তো পড়াশোনার যে কথাটা আপনি বলছেন, যখন ওখানে এই প্রণব মুখার্জি আমাদের ওখানে সিপিএমের কিছু নেতা বুদ্ধদেব বাবুকে বুঝিয়ে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ক্যাম্পাস করার কথা বলেছিলেন, আমি কিন্তু বুদ্ধদেব বাবুকে লিখিত চিঠি লিখেছিলাম, যখন প্রথমে বলে কিছু হলো না, শিক্ষামন্ত্রীকে বলে হলো না, যে দেখুন এটা একটা সাম্প্রদায়িক পদক্ষেপ হচ্ছে, যদি আপনারা ওখানে বিশ্ববিদ্যালয় করতে চান তাহলে ওখানে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি বা এরকম কোনো নাম দিয়ে বিশ্ববিদ্যালয় করুন, অন্য ইউনিভার্সিটির ব্রাঞ্চ কেন? তাই তো। যদি তারপরেও আপনার সেকেন্ড আমার পয়েন্ট ছিল, যদি কোনো ইউনিভার্সিটির ব্রাঞ্চ করতে চান, কলকাতা বিশ্ববিদ্যালয় সারা ভারতবর্ষের প্রথম ইউনিভার্সিটি, তার ব্রাঞ্চ করুন। যাদবপুর ইউনিভার্সিটি একটা এক্সেলেন্ট ইউনিভার্সিটি ইন্ডিয়াতে, তার ব্রাঞ্চ করুন। আলিগড় কেন? আপনি যদি বলেন যে না আমি সেন্ট্রাল ইউনিভার্সিটির ব্রাঞ্চ করব, কেন্দ্রীয় সরকার টাকা খরচ করবে, আমি বললাম তাহলে জেএনইউ করুন, দিল্লি ইউনিভার্সিটি করুন, এই যে না হলে আপনি বিশ্বভারতীর করুন। মুর্শিদাবাদের বেশি সংখ্যক লোক মুসলমান, অতএব আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ক্যাম্পাস করতে হবে। আমি লিখেছিলাম যে একে তো মুসলমান নাম দেখলে ইন্টারভিউতে প্রশ্ন পাল্টে যায়, আমার নিজের উদাহরণ দিয়ে আমি লিখেছিলাম। এবং আমি আলিগড়ের দুটো ছেলে পাস করে একটা জায়গায় ইন্টারভিউ দিতে গিয়েছে, তো ঢুকে সে যখন নমস্কার করেছে, তখন তাকে একজন মেম্বার বলছে যে তুমি তো আলিগড়ে পড়েছো, সেখানে কি এখানে সালাম টালাম দেওয়া শেখানো হয় না? তো সে বেরিয়ে এসে আর একজন যখন ছিল তাকে বলেছে যে তাই এই সালাম টালাম বলছে, তুই গিয়ে কিন্তু সালাম দিবি। তো পরের জন গিয়ে বলে সালাম দিয়েছে, তখন সেই একই মেম্বার বলছে যে ওই আলিগড় মুসলিম ইউনিভার্সিটি সালাম দেওয়া শেখানো হয় না, অন্য কিছু শেখানো হয়। আপনি চিন্তা করুন, মানে নাম কতটা মানে খারাপ প্রভাব ফেলতে পারে। সেই জন্য আমি বলেছিলাম যে মুর্শিদাবাদের অধিকাংশ লোক গরিব মুসলমান আছে, তাদের পিছনে বা একটা মুসলিম ইউনিভার্সিটিতে পড়াতে তাদের সুবিধা হবে না, অসুবিধা হবে। অতএব কোনো সেকুলার ইউনিভার্সিটি করা হোক। এটা আপনারা ভোটের জন্য সাম্প্রদায়িক রাজনীতি করছেন। আমি লিখিতভাবে দিয়েছি, আমার কাছে রিসিপ্ট আছে এখনো, বুদ্ধদেব ভট্টাচার্যকে আমি দিয়েছিলাম। কিন্তু ওই যে প্রণব মুখার্জিদের ওখান থেকে ভোটে জিততে হবে, ছেলেকে জেতাতে হবে, আর ওখানে আমাদের সিপিএমের একজন লিডার ছিলেন, যারা এখন সিপিএমে নেই, এখন শাসক দলে ভিড়ে গিয়েছে, বুদ্ধদেববাবুকে বুঝিয়ে ওটা করলেন, আমার কথার কোনো কর্ণপাতই করলেন না। আমরা যদি তাকে দেখি অন্য প্রসঙ্গে যে শিক্ষার বিষয়ে বা রাস্তাঘাটের বিষয়ে মুর্শিদাবাদের যে প্রতিনিধিগুলো আছে তারা বলা যায় একেবারে ইনঅ্যাক্টিভ, তাদের কখনো মুখ খোলে বলে এরকম কিছু পাওয়া যায় না। সম্প্রতি সিদ্দিকুল্লাহ চৌধুরী রিসেন্টলি বলেছেন যে যারা মুর্শিদাবাদের জেলাভাগের বিরোধিতা করছে তারা আসলে অশিক্ষিত বা মূর্খ, তারা শিক্ষা গ্রহণ করেনি। এটা নিয়ে দেখুন, আমি দুটো কথা বলবো। সন্তোষ রানার নাম আপনারা শুনেছেন। সন্তোষ রানা এবং কুমারানার একটা বই আছে, পশ্চিমবঙ্গের দলিত এবং আদিবাসী। তো সেখানে উনি একটা কথা বলেছেন যে এসসির জন্য রিজার্ভেশন আছে, মুসলমানদের কথা বলতে গিয়ে। মুসলমানদের রিজার্ভেশন নেই, যার ফলে এখানে মুসলমান 27% হলো, 27% মুসলমান এমএলএ নাই। আমি তো বললাম যেখানে মুসলমানের সংখ্যাগরিষ্ঠ নয় সেখানে মুসলমানদের সাধারণত দাঁড় করানো হয় না, আর যেখানে সংখ্যাগরিষ্ঠ সেখানেও কিন্তু মুসলমানদের দাঁড় না করিয়ে অন্যদের দাঁড় করানো হয়। মানে অদ্ভুত লজিক পার্টিগুলোর, মানে নেতাদের পয়সা নিয়ে ক্যান্ডিডেট করার জন্য এগুলো হয়, মুসলমানদের পয়সাও কম। তো উনি বলেছেন যদি মুসলমানদের এরকম রিজার্ভেশনও দেওয়া হয় তাহলেও কোনো লাভ হবে না, কারণ যে কংগ্রেস থেকে যে জিতবে এমএলএ হয়ে, বা সিপিএম থেকে জিতবে, বা তৃণমূল থেকে জিতবে, তারা ওই অধীর চৌধুরী বা সূর্যকান্ত মিশ্র বা মমতা ব্যানার্জি যা বলতে বলবে তাই বলবে। ওরা ওখানকার সাধারণ লোকদের জন্য যা করার কথা সে কথা বলতে পারবে না।
আর একটা আমি উদাহরণ দিচ্ছি, আমি একজন নস্কর নাম, প্রথম নামটা আমি ভুলে যাচ্ছি, বামফ্রন্ট সময়ে এমএলএ ছিলেন। তো উনি বলেছিলেন যে, আমি যেহেতু জানি না ভুল বলবো না, উনি বলেছিলেন যে আমরা কচ্ছপের মতো, আমাদেরকে বিধানসভা পর্যন্ত নিয়ে আসে, তারপর চিৎ করে রেখে দেয়, আমরা হাত পা নাড়তে থাকি, তারপরে বিধানসভার অধিবেশন যখন শেষ হয়ে যায় আমাদেরকে আবার উপর করে দেয়, আমরা গিয়ে বাসে উঠি, আমাদেরকে বিধানসভা থেকে বের করে নিয়ে যাওয়া হয়। আমাদের অ্যাকচুয়ালি দলের নীতি নির্ধারণে কোনো প্রভাব নাই, আমরা কোনো যে কিছু করব আমাদের সম্প্রদায়ের জন্য সেই ক্ষমতা আমাদের নেই। এটা বামফ্রন্টের একজন কিন্তু এমএলএ বলেছিলেন বিধানসভায় তাদের যে কি তারা করতে পারেন সেটা নিয়ে। আর সন্তোষ রানা এবং কুমার রানার বইটা গবেষণামূলক লিখেছেন, আপনারা দেখে নিতে পারেন, আমি তার বই থেকে দেখেছি। অতএব এখানে যদি এটা শুধু মুসলমানদের জন্য নয়, এসসি এসটি এবং শূদ্রদের ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে প্রযোজ্য, যে পশ্চিম বাংলায় ধরুন ব্রাহ্মণরা 2% কম, 1.8%। অতএব আমাদের এখানে 15% মতো 44 জন মতো মন্ত্রী হতে পারে, একজনের বেশি ব্রাহ্মণ মন্ত্রী হওয়া উচিত না পার্সেন্টেজ ধরতে। কিন্তু আপনি দেখুন 90%। এই তো পার্থ চ্যাটার্জি ছিল, কটা মন্ত্রিসভা ছিল, এই যে মমতা ব্যানার্জি আছে, শুভেন্দু চ্যাটার্জি আছে, জ্যোতিপ্রিয় মল্লিক আছে, হ্যাঁ, আবার যে পূর্ণেন্দু বোসকে জানেন, তিনিও কিন্তু ভট্টাচার্য। তো আমি যেটা বলছি যে ব্রাহ্মণদের একজন থাকার কথা, সেখানে আপনি অনেকজন পাবেন। ধরুন মুসলমানদের যত পার্সেন্টেজ তত সংখ্যক এমএলএ নাই, কিন্তু মন্ত্রী তো করতে পারেন 27%, যেখানে 27%-এরও বেশি আছে, 25% হলে 11 জন, হলে 27% 12 জন আছে মন্ত্রিসভায়। আর যারা আছে শিডিউল কাস্ট বলুন, শিডিউল ট্রাইবস বলুন, আর মুসলমান মন্ত্রী বলুন, কাউকে আপনি কোনোদিন হোম মিনিস্টার দেখেছেন এখানে? কাউকে আপনি ফাইন্যান্স মিনিস্টার দেখেছেন? কাউকে ল মিনিস্টার দেখেছেন? কাউকে এডুকেশন মিনিস্টার দেখেছেন? কাউকে ইন্ডাস্ট্রি মিনিস্টার দেখেছেন? দেখবেন না। ওই সুন্দরবন উন্নয়ন, নাহলে পশ্চিমাঞ্চল উন্নয়ন, যে মন্ত্রীগুলো না থাকলে চলে। কিন্তু যে মন্ত্রীগুলো যেন হোম মিনিস্টার না থাকলে, পার মিনিস্টার না থাকলে, ফাইন্যান্স মিনিস্টার না থাকলে, ল মিনিস্টার না থাকলে, এডুকেশন মিনিস্টার না থাকলে মন্ত্রিসভা চলে না, সেরকম কোনো মন্ত্রী করা হয় না। মুর্শিদাবাদকে যে ভাগ করে যেভাবে করা হচ্ছে, সেটা এই যা চলে তার একটা অংশ, বাইরে কিছু না। নাম নিয়ে আপনার কি ভাবনা তাহলে? নামটা আমি তো বলছি যে মুর্শিদাবাদকে এখনই ওইভাবে ভাগ করার সাধারণ লোকের সুবিধার জন্য কোনো দরকার নাই। পুলিশ ডিস্ট্রিক্টটা আলাদা করে দিয়েছে তো অলরেডি। হ্যাঁ, তাতে সাধারণ লোকের কী সুবিধা হয়েছে? আমি তো বললাম ডোমকলকে আলাদা সাব ডিভিশন করেছে, কিন্তু তো ডোমকলের একটা লোককে তো কোর্টে কেস করতে, বহরমপুর করতে, সে এখনও কোর্টটাই করতে পারেনি। তো তাহলে আবার যেখানে সরকারের দেনায় বিক্রি হয়ে যাচ্ছে, এত দেনা হয়েছে যে আবার দেনা করে ওখানে জেলা ভাগ করার কি দরকার আছে? দরকার নেই। যদি ভাগ করতে হয় তাহলে যখন পশ্চিম পূর্ব বর্ধমান হতে পারছে, সেরকম পশ্চিম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান কেন হতে পারে না? আপনি চাইছেন যে যদি ভাগ হয় সে পশ্চিম না, মুর্শিদাবাদ। আমি এই মুহূর্তে আমার ব্যক্তিগত মত যে এই মুহূর্তে ভাগের কোনো দরকার নেই। কিন্তু যদি ভাগ করতে হয় তাহলে বর্ধমানে যেটা করা যাচ্ছে, 24 পরগনায় যেটা করা যাচ্ছে, দিনাজপুরে যেটা করা যাচ্ছে, মেদিনীপুরে যেটা করা যাচ্ছে, মুর্শিদাবাদে কেন করা যাচ্ছে না? সেটা কোনো কারণ তো বলবে। অবশ্যই। শেষ করব তার আগে সিদ্দিকুল্লাহ চৌধুরী যে মন্তব্যটা করেছেন সেটা নিয়ে আপনি কিছু বলবেন, যে যারা মুর্শিদাবাদের নাম পরিবর্তন বা ভাগের বিরোধিতা করছে তারা তাদের জ্ঞান নেই বা তারা পড়াশোনা করেননি? দেখুন, সিদ্দিকুল্লাহ চৌধুরীর অবস্থানটা দেখতে হবে। উনি তৃণমূল থেকে না দাঁড়িয়ে অন্যভাবে যখন ভোটে দাঁড়িয়েছিলাম, আমরা কি ওনাকে ভোট দিয়ে এমএলএ করেছি? সিদ্দিকুল্লাহ চৌধুরী আমার ডোমকল থেকেও একবার ভোটে দাঁড়িয়েছিলেন, আমরা তাকে 5000 ভোট দিয়েছি কি? দেনি তো। তো তাহলে তিনি মন্ত্রী হতে চান, তো তাহলে ওনাকে মন্ত্রী হতে হলে তৃণমূল হতে হবে। কিছুদিন আগে হলে তাকে সিপিএম হতে হলো। তো তৃণমূলের লোক যা বলবে উনি তো সেটা বলতে বাধ্য, নাহলে ওর মন্ত্রিত্ব থাকবে না। তো অতএব তার মতের উপর কোনো মতামত দেওয়ার কোনো অর্থই হয় না। উনি মন্ত্রী থাকার জন্যে তৃণমূল যা বলবে উনি করতে বাধ্য। উনি ওনার কথা বলছেন না, তৃণমূলের কথা বলছেন, বলা সম্ভব নয় ওনার পক্ষে। আমি তো তখনই বললাম যে আমি এই কচ্ছপের উদাহরণ দিলাম, আমি সন্তোষ রানা কুমার রানার উদাহরণ দিলাম। উনি যদি মুসলমানদের স্বার্থে কোনো কথা বলতে চান, মুর্শিদাবাদের স্বার্থে কোনো কথা বলতে চান, তাহলে উনি আর মন্ত্রী থাকবেন না। আমি আর একটা উদাহরণ দিচ্ছি। দেখুন, এর আগে মুসলমানদের সিদ্দিকুল্লাহ মন্ত্রী আছে, গিয়াসউদ্দিন মন্ত্রী আছে, আমি কাউকে অসম্মান করছি না, কিন্তু এদের আধুনিক লেখাপড়া কতটুকু?
আবার এই যে তাজমুল হোসেনকে করা হলো। আপনি দয়া করে খোঁজ নিন আধুনিক লেখাপড়া কতটুকু। আমি বলছি না যে তৃণমূলকে, সিপিএমকে, কংগ্রেস এইসব পার্টির লোকদেরকে মন্ত্রী করতে হবে। হুমায়ুন কবির ছিল একটু আধটু। হুমায়ুন কবিরকে কেন বাদ দিয়েছে তিনি বলতে পারবেন। কিন্তু আমি একটা নাম বলছি, নুরুজ্জামান, কেমিস্ট্রিতে অনার্স, তারপরে এমবিবিএসের পর ডাক্তারিতে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আছে কিনা আমি জানি না, কিন্তু অন্তত কেমিস্ট্রি অনার্স এমবিবিএস তো। এটাই তো অনেক। হ্যাঁ, তাহলে এরকম লোককে উনি মন্ত্রী করার জন্য দেখতে পাচ্ছেন না কেন? কারণ লেখাপড়া জানা লোক হলে তাদের হয়তো এরা ওই গিয়াসউদ্দিন বা সিদ্দিকুল্লার মতো একদম 100% হাত তোলা হয়তো হবে না, হাত তোলা না হলে তো মন্ত্রী থাকবে না, কিন্তু হয়তো 100% হবে না, এবং তাদেরকে ওই চাট তুই কী জানিস সেটা বলা যাবে না। ও তো বলতে পারবে যে আমি কেমিস্ট্রি অনার্স পাস করেছি, আমি এমবিবিএস পাস করেছি, আমি খারাপ ছাত্র ছিলাম না, পড়াশোনায় ভালো না, আমি বুঝি। তো সেই জন্যে ধরুন এই আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তারা যখন কোনো এসসি এসটি বা এই মুসলমানদের মন্ত্রী করতে চায়, একদম ওই কচ্ছপের মতো মানে যাদের কথা বলার চিত হয়ে হ্যাঁ হাত পা নাড়বে, বা যাদের কোনো ব্যক্তিত্ব নেই, উচ্চ শিক্ষা নেই, এরকম লোকগুলোকে করবে। কিন্তু আপনি ঠিকই বলেছেন। আমরা কালকে মুর্শিদাবাদের একটা মোটামুটি ভাবে যে এখন সাহিত্যিক বলা যায় রানীনগরের দিকে, তার সঙ্গে যোগাযোগ করেছিলাম তার মতামত নেওয়ার জন্য। তিনি বলেছেন যে আমি প্রশাসনের সঙ্গে কথা না বলে কিছু বলতে পারবো না। এই সে সংখ্যালঘু সমাজের, মুসলিম সমাজের যারা মুসলিম সমাজ থেকে যারা উঠে আসে বা যারা না না, আপনি দেখুন, আমি জানি না আপনি কার কথা বলছেন। যদি তিনি সেই সাহিত্যিক হয়েন, যখন দেশে কাজ করতেন উনি লিখেছিলেন যে বঙ্কিমচন্দ্র মুসলমান বিদ্বেষী নন, আচ্ছা, কিন্তু আমি মনে করি না। আমি আমার বাংলা হিন্দু সম্পর্ক বা হিন্দু সম্পর্ক ভালো করার উপায় বা হাউ সেকুলারিজম ইন্ডিয়ান পলিটিক্সে দেখিয়েছি যে বঙ্কিমচন্দ্র, এবং আমার মুসলমানদের করণীয় বলে যে বঙ্কিমচন্দ্র প্রচণ্ডভাবে মুসলিম বিদ্বেষী। আজকে আরএসএস যেটা করছে সেটা বঙ্কিমচন্দ্র তার বই লিখে গিয়েছেন অনেকদিন আগে, প্রচণ্ড মুসলিম বিদ্বেষী ছিলেন, তো উনি লিখেছিলেন যে নন। তারপরে যখন সিপিএম ক্ষমতায় ছিলেন তখন তিনি কী করতেন সেটা খোঁজ নিন। আর যখন এখন তৃণমূল ক্ষমতায় এসছে, তখন মমতা ব্যানার্জি যখন মিটিংয়ে আসছে তখন উনি কী করছেন সেটা খোঁজ নিন। তাহলে তার পক্ষে বলা কী করে সম্ভব? সিট দাঁড়া বলে কিছু নেই দাদা। হ্যাঁ, আমাদের এখানে দেখুন এই যে সিপিএমের নেতৃত্বে বামফ্রন্টকে ক্ষমতায় থেকে সরানোর জন্যে বুদ্ধিজীবী বলে যারা আন্দোলন করেছিলেন তাদের মধ্যে এই সমীর আইচ বা এরকম দু একজন লোকের কথা ছাড়ুন, যদি একদম বলতে হয় তাহলে সুনন্দ সান্যাল, যিনি আন্দোলনের একদম সম্মুখেও ছিলেন কিন্তু কোনো সুবিধা নেননি। কিন্তু এখন যারা কোনো বুদ্ধিজীবী বলবেন তারা কোনো পদে বসে কোনো ভাতা পেয়ে তারা এখন ভাতাজীবী হয়ে গেছেন, তাদেরকে বুদ্ধিজীবী বলা যায় না, না। অনেক ক্ষেত্রে তো পুরস্কার পাচ্ছেন। হ্যাঁ, তো আমি তো বললাম, এবং পুরস্কার যে নগ্নভাবে হচ্ছে। না হলে আমি একটা কথা বলছি, দেখুন মমতা ব্যানার্জির লেখা ভালো কি খারাপ আমি সে আলোচনা এখন গেলাম না। তাকে পুরস্কার দেওয়ার জন্যে ব্রাত্য বসুকে চেয়ারম্যান করতে হয়েছিল কিনা তাতেও আমি গেলাম না, কিন্তু অনুষ্ঠানে মমতা ব্যানার্জি উপস্থিত আছেন, ব্রাত্য বসু বাংলা একাডেমির চেয়ারম্যান, ইন্দ্রনীল সেন নাম ঘোষণা করছেন, মমতা ব্যানার্জি স্টেজে বসে আছে, ব্রাত্য বসু এসে পুরস্কার নিচ্ছেন। উনি যে প্রতিষ্ঠান পুরস্কার দিচ্ছে সেই প্রতিষ্ঠানের উনি চেয়ারম্যান। এদের কোনো সম্মানবোধ আছে? মমতা ব্যানার্জি যদি না থাকতেন, এরকম ওনার পক্ষে হয়ে কেউ নিতেন, আমার আপত্তি থাকতো না। কিন্তু মমতা ব্যানার্জি স্টেজে বসে আছে, সে অবস্থায় হ্যাঁ, তো এর তোরা এই পুরস্কারটা মমতা ব্যানার্জির হাতে, ওখানে তো শিশুন্দর মুখার্জি ছিলেন, মানে তার হাত দিয়ে দিলে কি মমতা ব্যানার্জির অসম্মান হয়ে যেত? বা মমতা ব্যানার্জি হাতে করে যদি পুরস্কার নিতেন তাহলে কি ভিখারি হয়ে যেতেন? বসে থেকে অন্য পুরস্কারটা নেওয়াতে ওনার কি সম্মান বাড়লো? এই লোকদের কাছে কারো কাছে এর কোনো উত্তর নেই। আমি বোঝা দুটো বই, মমতা ব্যানার্জির বইটা এবং ব্রাত্য বসুর যে বইটা একাডেমি ফেলো, দুটো বই আমি কিনেছিলাম। যদি সে বইয়ের আপনি মান দেখেন, মীর জাফর ক্লাইভ মুখে যেসব কথা দেখেছে, এর ক্লাইভ মীর জাফরকে বাপজান বলছে, আর মীর জাফর যার বংশসূত্রে পার্সিক মুঘল কোটে মানুষ, তিনি ওয়ালাইকুম সালাম জানে না, ওয়ালাইকুম সালাম বলছে। এরকম বই একাডেমি পুরস্কার পাচ্ছে। তার মানে কীভাবে সিলেকশন হচ্ছে? আপনি বোধহয় জানেন যে আন্দামানের একজন সদস্য পদত্যাগ করেছিলেন এই বলে যে প্রথম যে নাম গিয়েছিল তাতে এই বইয়ের নাম ছিল না, পরবর্তীকালে কী করে এসছে উনি জিজ্ঞেস করে কোনো উত্তর পাননি। তার মানে কোন পর্যায়ে গিয়েছে? মানে একদম নির্লজ্জতার
চাটুকারিতার অ্যাক্সেস। আমি যেটা কথাগুলো বলছি আমার একটা আন্দাজ থেকে কিছু বলছি না। আমি এই বইটা বাঙালিদের সম্পর্কে আমি যার একটু অংশ হিসেবে মুর্শিদাবাদের মুর্শিদ কুলি খাঁর মানে প্রথম যে কথা পাঠটা বললাম, বলেছেন, মুর্শিদ কথার আপনারা তো জানেন যে টিচার। টিচার। আমাদের যেমন গুরু শিষ্য আছে হিন্দুদের তান্ত্রিকতে, সুফিবাদে আছে মুর্শিদ মুরিদ, তো তাকে সেই মুর্শিদ কুলি খান উপাধি দেওয়া হয়েছিল। তো আমি আমার এই ডিলিট থিসিস বাঙালিদের উপর করেছি, নিয়ে আমি যতটুকু তারপরে জানতে পেরেছি সেই জ্ঞান থেকে বলছি। আমি কিছু না জানা হাওয়ার উপর কোনো কথা বলছি না। তো আমরা এতক্ষণ কথা বলছিলাম ডক্টর এবং এক্স আইপিএস নজরুল ইসলামের সঙ্গে। তিনি তার মতামত জানালেন যে মুর্শিদাবাদ যে ভাগ এবং তার নামকরণ তিনি তার মতো করে বলেছেন, এবং তিনি বারবার বলেছেন মুর্শিদ জেলা ভাগের কোনো প্রয়োজন নেই এখন। যদি সেটাও হয় সেক্ষেত্রে উত্তর বা দক্ষিণ হোক, যেমন অন্যভাবে হয়েছে, অন্য জেলাগুলো হয়েছে বর্ধমান বা মেদিনীপুর বা দিনাজপুর, এবং সেই সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন বিষয়ে আমরা কথা বললাম। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই জানান। তো আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।